আমি বিধানসভায় দিয়ে রেখেছি। ওয়েটল্যান্ডের কথা বলি, বিধানসভায় দিয়ে রেখেছি, কলকাতা লালবাজারেও দেওয়া আছে। আমি কটা দিন অপেক্ষা করছি, বললাম না ঠিক ব্যাটে যখন বল পাবো স্টেডিয়ামের বাইরে করে দেবো একদম। কটা দিন অপেক্ষায় আছি। একটু মনে করিয়ে দিতে চাই আপনাদেরকে, এখানে যে ওয়েটল্যান্ডটা আছে এখানে একটা ইট গাঁথার পারমিশন ভারত সরকারও দিতে পারে না। ভারত সরকার, পশ্চিমবাংলা সরকার নয়, ইউনিয়ন অফ স্টেটসের যিনি এখন হেডে আছে, ভারত সরকারও ইট গাঁথার পারমিশন দিতে পারে না। আর এখন কি দেখছি, ইট গাঁথা তো দূরের কথা, প্রাসাদ সম বাড়ি বানিয়ে ফেলছে। সম্পূর্ণ আইনকে বুড়ো আঙুল দেখিয়ে আইনকে অবজ্ঞা করছে। আর একটা কথা পুলিশ বন্ধুদেরকে বলছি, আমি আগামী দিনে কিন্তু এইটা নিয়ে অনেক দূরে যাব। এখন যারা ইনচার্জে আছেন আপনাদের কিন্তু হয়তো ভাববেন অন্য জায়গায় ট্রান্সফারে চলে যাব, আমি কিন্তু টাইম পিরিয়ড উল্লেখ করে ওখানে করব। আপনাদেরকে কিন্তু জবাবদিহি করতে হবে ঠিক জায়গায় গিয়ে। সুতরাং প্রস্তুত থাকুন, যার সময় অনৈতিক কাজ হবে তাকে জবাবদিহি করতে হবে। ইরানের বিখ্যাত শহর রামসার, সেখানে বিশ্বের অনেক দেশকে নিয়ে এই উষ্ণায়ন, এই যে ক্লাইমেট নিয়ে আলোচনা হয়েছিল। সেখানে ভারত সরকার প্রমিস করেছে ওয়েটল্যান্ড যেটা রামসার সাইটের মধ্যে পড়বে সেখানে আমরা একটা ইট পর্যন্ত গাঁথব না, যেটা যে অবস্থায় আছে সেটা সেই অবস্থায় থাকবে। এই মর্মে ওখানে যে চুক্তি হয়েছিল ভারত সরকারের পক্ষ থেকে সই করে এসেছিল। এবার আপনারা বলেন, আমার দেশ যেখানে সই করে এসেছিল সেই কাজ যদি এখানে অন্যায় কেউ হয়, সেই সইয়ের বাইরে যদি কেউ কাজ করে, তাহলে তাকে কি বলা যাবে? জোরে বলুন, তাকে দেশদ্রোহী বলা হয়। হয়তো কিছু দেশদ্রোহী এখন ঘুরে বেড়াচ্ছে, গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছে, শাসক তো তাদের হাতে আছে। তো প্রস্তুত থাকুন আগামী দিনের জন্য। আমি আবারও বলছি, ঠিক আমি বলের অপেক্ষায় করি, বল পাবো স্টেডিয়ামের বাইরে বার করে দেবো একদম। তারাও বলছি প্রস্তুত থাকুন। যেখানে আমার দেশ প্রমিস করে এসেছে, চুক্তিবদ্ধ করে এসেছে, ওয়েটল্যান্ডের আমরা একটা ইট পর্যন্ত গাঁথবো না, সেখানে বিঘে বিঘে জমি কিভাবে ভরাট হয়ে গিয়ে প্রাসাদ সম বাড়ি হচ্ছে, এর জবাব যে ভরাট করছে তার কাকে দিতে হবে, যে প্রশাসন সেই সময় ছিল তাকে দিতে হবে, এবং বর্তমানে যে সরকার চলছে এই সরকারকেও দিতে হবে। ঠিকই জায়গায় গিয়ে আমি কাঠিটা নাড়বো, এবং এর যে মন্ত্রী আছে পরিবেশ মন্ত্রী তাকেও জবাব দিতে হবে। কারণ ভাঙড়ের ভালো খারাপ, ভাঙড়ের চাওয়া পাওয়া, ভাঙড়ের অভাব অভিযোগ বলার জন্য আইনসভার মধ্যে ভাঙড়বাসী ভোট দিয়ে যেমন নওশাদ সিদ্দিকীকে পাঠিয়েছে, ঠিক লোকসভারও আইনসভার মধ্যে ভাঙড়বাসী যাদবপুর কেন্দ্র থেকে এক ভদ্র মহিলাকেও ভোট দিয়ে পাঠিয়েছে। তিনি সবার এমপি, আমাদেরও এমপি, ভাঙড়বাসীর এমপি। কিন্তু দুঃখের বিষয়, এই ওয়েটল্যান্ড বন্ধ হয়ে যাচ্ছে, ওয়েটল্যান্ডকে বুঝিয়ে দিচ্ছে, সেন্ট্রালে গিয়ে একটাও কথা বলতে দেখলাম না। কেন কথা বলেনি? যারা ওয়েটল্যান্ড বুঝাচ্ছে তার রাইট সাইড বা লেফট সাইডে তো বসবাস করে, কি করে বলবে? তো আমি তো চুপ করে থাকতে পারি না। আমাকে ভাঙড়ের মানুষ ভোট দিয়ে জিতিয়েছে কিসের জন্য? ঠিক আছে, আমাকে আপনারা ভোট দিয়ে কেন পাঠিয়েছেন? আমার কাজটা কি? আমার ফাংশনটা কি? আমার ফাংশনটা হচ্ছে, আমার কাজটা কি, আমার কি করতে হবে? হ্যাঁ, ওর কথাও কেউ বলবো, দারুণ কথা বলেছে। আমার কাজটা কি? আমাদের এই বিধানসভায় চাওয়া পাওয়াটা কি, অভাব অভিযোগটা কি, সেটা আইনসভার মধ্যে দেওয়া। আমি তো এখন শাসকে নই, আমি এখন বিরোধিতা আছি। এটা মাথা ঠান্ডা করে শুনে নিন, মাথা ঠান্ডা করে শুনে নিন। একজন বিধায়ক এর কাজটা কি? সর্বপ্রথম কাজ কি? সর্বপ্রথম কাজ এই নির্বাচনী ক্ষেত্রের মানুষের চাওয়া পাওয়াটা কি। আপনারা দেখেছিলেন আমি ভোটে জেতার 1 বছরের মধ্যে সব অঞ্চলগুলোতে একবার ঘুরে নিয়েছিলাম। কেন? ওখানকার মানুষের চাওয়া পাওয়াটা কি ছিল ঘুরে কি দেখেছিলাম। বিধবা ভাতা আর বার্ধক্য ভাতাই সব থেকে বেশি সমস্যা, আর আবাস যোজনা নিয়ে, বাড়ি নিয়ে খুব সমস্যা। সেইগুলো নিয়ে আমি
কনসার্ন ডিপার্টমেন্টের মিনিস্টারদেরকে দৃষ্টি আকর্ষণ করেছিলাম। আমি তো মিনিস্টার নই, আমি তো শাসকে নই যে আমার এখানে বিধবা ভাতা নিয়ে সমস্যা হচ্ছে এক্ষুনি করে দেবো। আমি শাসকে নয়, আমার কাজ কি, আমি বিরোধী যারা শাসন কার্যে আছে তাদেরকে জানানো যে আমার বিধানসভায় এই ধরনের বিধবা ভাতা পাচ্ছে না। আমাদের বিধানসভাতে মানুষের ঘর, আবাস যোজনার ঘর নিয়ে দুর্নীতি হয়েছে, প্রকৃত যার ঘর পাওয়ার দরকার সে পাচ্ছে না, বার্ধক্য ভাতা পাচ্ছে না, এবং যে অভাব অভিযোগগুলো আছে, যেমন লাইব্রেরিগুলো বন্ধ আছে, লাইব্রেরি খুলতে হবে, বিধানসভায় বলেছি। যেমন আরেকটা কলেজের দরকার আছে, বিধানসভায় বলেছি। যেমন এখানে সবজি বিক্রেতা বেশি, সবজি চাষি বেশি, সবজি সংরক্ষণের জন্য একটা হিমঘর করতে হবে, বিধানসভায় বলেছি। যেমন এখানে লেদার কমপ্লেক্সের মতো আরও কর্মসংস্থান তৈরি করতে হবে, বিধানসভার মধ্যে বলেছি। এখানে যে কাঠের ব্রিজগুলো আছে এবং যেগুলো কংক্রিটের ব্রিজ আছে যেগুলো ভেঙে পড়ছে সেইগুলোকে রক্ষণাবেক্ষণ এবং কাঠের পরিবর্তে কংক্রিটের ব্রিজ করতে হবে, সেইগুলো বিধানসভার মধ্যে বলেছি। ভাঙড়ের যে দুটো বড় স্বাস্থ্য কেন্দ্র আছে, ব্লক স্বাস্থ্য কেন্দ্রের মান তলানিতে পৌঁছে গিয়েছে, কিছু হলেই কলকাতাতে ট্রান্সফার করে দিচ্ছে, রেফার করে দিচ্ছে, সেগুলো না করে এখানকার হসপিটালগুলোকে উন্নত মানের করতে হবে। এ কথা বারবার বিধানসভায় বলেছি। এখানে যে পরিমাণে জনসংখ্যা আছে সেই জনসংখ্যার অনুপাতে শিক্ষা প্রতিষ্ঠান নয়, এবং যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে ছাত্র ছাত্রী আছে তার অনুপাতে টিচার নয়, এগুলো পূরণ করতে হবে। এক কথায় ভাঙড়বাসীর আর্থসামাজিক জীবনের মান উন্নয়ন করার জন্য যে যে দাবিগুলো করা দরকার আমি আপনাদের আশীর্বাদ দুয়াতে যেমন বিধানসভায় গিয়েছি সবটাই সেখানে উত্থাপন করেছি। ইভেন আপনাদের এখানে বাসে অনেক সমস্যা আছে, পরিবহনের সমস্যা। আপনার বামনঘাটা থেকে আপনার বেওতা 1-2 থেকে ব্লকে যেতে গেলে ব্রেক জার্নি করে যেতে হচ্ছে, অনেক কাটা সার্ভিসে যেতে হচ্ছে, অনেক বাসের সমস্যা। আমি বিধানসভায় বাস নিয়ে যেমন বলেছি, নতুন রুটের কথা বলেছি। ভাঙড় 2 নম্বর ব্লক থেকে বিজয়গঞ্জ বাজার থেকে হাওড়া পর্যন্ত ভায়া 6 লেন, আপনার শিয়ালদা ধর্মতলা হয়ে হাওড়া পর্যন্ত বাসের দাবিও করেছি। দুঃখের বিষয় বাসের রুট রেডি হয়ে গেল, চার্জ রেটও রেডি হয়ে গেল, কিন্তু দুঃখের বিষয় মন্ত্রী পরিবর্তন হওয়ার পরেও নতুন মন্ত্রীকে বললাম, তিনিও আশ্বস্ত করলেন। তারপরেই দেখলাম এখানে একজনকে তৃণমূলের পক্ষ থেকে ইনচার্জ করা হলো, তারপরেই সেই রাস্তা বাস উধাও হয়ে গেল। তাহলে তিনি এসে ভাঙড়বাসীর উপকার করলো না অপকার করলো? একটু জোরে বলুন। অপকার করলো, ক্ষতি করলো। আমি মনে করি তার কাজ কি হবে জানেন? আমি যে 5টা 10টা বাস রুটের কথা বলেছি, আমার সহ 5টা 10টা সহ আরও 10টা নতুন বাস রুট ভাঙড়বাসীকে দিক, এটাই তাহলে জানবো তার দায়িত্বশীলতার পরিচয়। আমি দুটো কলেজ, একটা কলেজের কথা বলেছি ভাঙড় 2 নম্বর ব্লকে, ওনার কাজ হবে দুটো কলেজ বার করা, একটা মহিলা কলেজ স্পেশাল হোক আর ভাঙড় 2 নম্বর ব্লকে একটা কলেজ দিক। ওনার কাজ হবে ভাঙড়ে একটা ল কলেজ করার, ওনার কাজ হবে ভাঙড়ে একটা প্যারামেডিক্যাল কলেজ তৈরি করা হোক। তাহলে তো জানবো উনি কাজ করছেন। বড় বড় ভাষণ দিয়ে লোক জমিয়ে লোক না আসলে ভয় দেখানো চমকানো হবে, লোকের ভিড় করিয়ে কিচ্ছু লাভ হবে না। যদি ওনার তো শাসকে আছে, এই কাজগুলো করুক না। ওনাকে তো ভাঙড়ের দায়িত্ব দেওয়া হচ্ছে, ভালো কথা, শাসকের পক্ষ থেকে দায়িত্ব দিয়েছে। তাহলে কোল্ড স্টোরটা এখনো তৈরি হচ্ছে না কেন? এগুলো উল্টে গেছে। কোল্ড স্টোরগুলো এখনো তৈরি হচ্ছে না কেন? ওটা দ্রুত তো তৈরি করা দরকার ভাই। তা নয়, ভাঙড়বাসীকে কিভাবে শোষণ করবে তাই নিয়ে উঠে পড়ে লেগেছে। কদিন আগে শুনছিলাম কি বলছিল, কলকাতা পুলিশের আন্ডারে দেবে। অসুবিধে কি আছে? অসুবিধে আছে? আপনার তাই এই যেখানে প্রোগ্রাম হচ্ছে অলরেডি কলকাতা পুলিশের আন্ডারে আমরা আছি, অসুবিধে কোথায়? আমাদের অসুবিধে নাই। আমাদেরকে একটু হয়তো চমকাতে চেয়েছিল ভাঙড়বাসীকে। আমি সাথে সাথে বলেছিলাম কলকাতা পুলিশকে আমি স্বাগত জানাচ্ছি, সাথে সাথেও আমাদেরকেও কলকাতা কর্পোরেশনের আন্ডারে আনতে হবে। কলকাতার বাবুরা যে পরিষেবাগুলো পায় ভাঙড়ের বাবু করে সেই পরিষেবা দিতে হবে। তখন একটু ভয় পেয়েছে। ওই বিষয়টা আর দেখছেন কোনো কথাবার্তা নেই। আমি বিধানসভায় প্রশ্ন জমা দিয়ে রেখেছি যে কলকাতা কর্পোরেশনের মধ্যে কবে নিয়ে আসবেন। আমি প্রশ্ন দিয়ে রেখেছি। আমিও চাই কলকাতা পুলিশের মধ্যে হোক আর কলকাতা কর্পোরেশনের মধ্যে হোক, মারামারি হানাহানি থেকে বঞ্চিত যেমন বন্ধ হবে, সাথে সাথে কলকাতা কর্পোরেশনের যে পরিষেবাগুলো আছে
ভাঙড়ের মানুষও সেটা পাবে। কিন্তু ও শুধু ডান্ডা দেখাবে, পুলিশের দিয়ে ডান্ডা দেখাবে। ডান্ডা যদি দেখাতে হয় তৃণমূলী যারা ওই লুটপাট করছে তাদেরকে দেখাক। বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকের কাছে অনুরোধ করছি, রাজনীতির পরিচয় যার যেটা আছে থাকুক, দিনের শেষে আমরা ভাঙড়বাসী, ভাঙড়ের না বদনাম হয়ে যায়, ভাঙড়ের কিভাবে সুনাম করব সেটা আমরা মাথায় নিয়ে বেশি চলতে হবে। আমি এখানে বক্তব্য দিচ্ছিলাম, আমাকে এই দোকানদার বন্ধুদের পক্ষ থেকে এখানে বলা হয়েছে যে এখানে একটা কি বলে ওটাকে টয়লেটের এই ধরনের কমপ্লেক্স করার জন্য আমার ল্যাডের টাকা থেকে আমি এখানে দাঁড়িয়ে বলছি, এটা তো আমার নিজের জায়গা না, হিটকোর জায়গা দেবে কি বলতে পারছি না, আমি কথা বলবো হিটকোর দরকার লাগলে আমার ল্যাডের টাকা থেকে। না সমস্যা অনেক কিছু জানেন, আমার তো করার ইচ্ছা আছে, আমি তো জমা দিয়েছি কি করতে চাইছি, আমার তো ইচ্ছা আছে, আমি করতে চাই। কারণ এই টাকাটা আপনাদেরকে জানিয়ে রাখি, 60 লাখ টাকা করে বছরে দেওয়া হয়, 60 লাখ 60 লাখ। আমি পশ্চিমবাংলার বিধানসভাতে মুখ্যমন্ত্রীকে ডাইরেক্ট বলেছিলাম যে 2010-11 সালে বামেদের আমলে 60 লাখ টাকা হয়েছে, তারপর আর টাকা বাড়েনি, আমাদের টাকাটা বাড়ানো হোক। বলে না একা কি করতে পারে, একা অনেক কিছু করতে পারবে যদি লক্ষ্য ঠিক থাকে। তো আমি বলার পরে মুখ্যমন্ত্রী 10 লাখ টাকা করে প্রতি বছরে বাড়িয়েছেন, আমি ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রীকে, বাড়িয়েছেন। আমরা তো টাকাটা নিয়ে আর ঘরে চলে যাব না, কাজ হবে। কাজটা কি হবে, আমার হাতে কিন্তু 70 লাখ টাকা 70 পয়সা আমার হাতে থাকে না, এটা আপনাদের জানে রাখা দরকার। আমাকে কি করতে হয়, যেটা কাজ করব সেটা আমি ডিস্ট্রিক্টে প্ল্যানিং অফিসার আছে তাকে আমি জমা দিতে হবে, সেটা এখানে আসে, কোনোটা পঞ্চায়েত সমিতি, কোনোটা পঞ্চায়েতে, কোনোটা জেলা পরিষদের মাধ্যমে কাজ হবে। এবার পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত, জেলা পরিষদ কাদের হাতে ভাই, শাসকের হাতে। নওশাদ সিদ্দিকীর কাজটাতে এমনিতেই ঢিলে করতে হবে, নওশাদ সিদ্দিকীর কাজ ওইদিকে ঢিলে করব, আর স্টেজে এসে বললো নওশাদ সিদ্দিকী কী করেছে একটু বলুক। আমার হাতে তো কাজে দায়িত্ব নাই যে আমি নিজে তো করতে পারবো না, আমি দেখিয়ে দেবো যে এখানে এটা করতে হবে। আমার অসুবিধে কী আছে ভাই, আমার ওখানে কাটমানি খাওয়ারও দরকার নেই, 20% 30% করে কাটমানি বেরিয়ে যায় অনেকে। আমার বলা আছে যতটুকু কাজ করতে পেরেছি, আর যারা কন্ট্রাক্টররা নিয়েছেন কাজ, বলা আছে 10 পয়সা আমার লাগবে না, কিন্তু কাজটা আমি বুঝে নেব, না হলে কাজ কোথায় টাইট দিতে হয় আমি টাইট দিয়ে দেবো, কিন্তু কাজ করতে দেওয়া হচ্ছে না। তারপরেও এখানকার বাজার কমিটির যে সমস্যা সেটা মাথায় রাখছি, বাজার কমিটির যারা দায়িত্বশীলেরা আছে দরকার লাগলে আমি আরেকবার বসবো, কোথায় করলে সুবিধা হয় মানুষের স্বার্থে, ভাঙড়বাসীর স্বার্থে। ল্যাডের টাকা আমার নিজের টাকা নয়, আপনাদের ট্যাক্সের টাকা আমাদের মাধ্যমে খরচ হয়, এটা মাথায় রাখবেন। আমি আমার বাড়ি থেকে 60 লাখ 70 লাখ টাকা এনে দিচ্ছি না, বা মমতা ব্যানার্জি নিজের গাঁট থেকে দিচ্ছে না, ও টাকাটা আপনাদেরই ট্যাক্সের টাকা, শুধু খরচের মাধ্যম এতটুকুই। কথা বলে কোথায় করলে সুবিধা হবে আমি কথা দিয়ে যাচ্ছি, এখানে এই ব্যবস্থাটা আমি করে দেব। দেখুন আমাদের লড়াইটা হোক উন্নয়নের লড়াই, এই আমি বলেছি করে দেব। আমার কি মনে হয় জানেন, এটা যদি যে অনেক বড় বড় কথা বলে স্টেজে বেড়ায় তার কাজ হবে আমার প্ল্যান জমা দেওয়ার আগেই তাদের জেলা পরিষদের মাধ্যমে এখানে একটা দোতলার টয়লেট কমপ্লেক্স বানিয়ে দিক, তাহলে জানবে লড়াইটা এখানে হবে, দেখবো। তাহলে আমি জমা দেওয়ার আগে আশা করব টয়লেট কমপ্লেক্সের জন্য তারা জায়গাও চিহ্নিত করে বানিয়ে দেবে, তাহলে এই লড়াইটা আমাদের মধ্যে হোক। এই লড়াই করবে না, ভাঙড়ের মানুষ উন্নত হোক এরা চাইবে না, ভাঙড়ে নতুন দুটো বাস রুট হোক এরা চাইবে না, ভাঙড়ে এই বেওতা থেকে মানুষ যদি ব্লকে যায় সময় যাচ্ছে, অর্থ ব্যয় করে অনেক ঘুরে যেতে হচ্ছে, ওখানে একটা যদি বাস রুটের ব্যবস্থা করা হয়, এটা ওরা চাইবে না। এরা বরঞ্চ কি চাইবে, এদের কাছ থেকে কীভাবে টাকা তুলবো, তোমার জমি কিভাবে আমি দখল করে নেব, তুমি হসপিটালে এখানকার সরকারি হসপিটালে পরিষেবা পাবে না, বেসরকারিতে কিভাবে পাবে, বেসরকারির মালিকের সাথে কিভাবে যোগাযোগ থাকবে, বা কথা কীভাবে শোষণ করবে, এটা চাইবে। এদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে বিসর্জন দিতে হবে, গণতান্ত্রিক প্রক্রিয়াতে হারাতে হবে। কটা বাজে দেখো তো বাবা,
আর 2-5 মিনিট বলে শেষ করে দেবো, হ্যাঁ, কারণ অনেক রোদ, অনেকে কষ্ট হচ্ছে, অনেকক্ষণ ধরে আপনারা বসে আছেন। আচ্ছা, আর একটা কথা আমাকে অনেক আগে বলেছিল, সেটা হচ্ছে এখানে একটা হাই মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার অনেক প্রপার্টিও নাকি শুনছি আজকাল বেদখল হয়ে যাচ্ছে। আমি কাগজ খুঁজছি, আমি কাগজ পাই, সেই জমিতেও নাকি বেদখল হয়ে প্রমোটিং হওয়ার অপচক্রান্ত চেষ্টা চালাচ্ছে। সেটাতেও কিন্তু আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে এসে লড়াই করে শিক্ষা প্রতিষ্ঠানে জায়গা বাঁচাতে হবে। আসবেন তো নাকি ভাই? আসবেন তো নাকি? কারণ অন্যায়ের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। কার জমি যাচ্ছে অবৈধভাবে, দলিল অবৈধ করে, কারো জমি যদি বিক্রি করে দেয়, সেও যদি আমার সাথে যোগাযোগ করে, তার পাশেও আমি দাঁড়াবো। হচ্ছে এই অন্যায় কাজ। বিএলআর অফিসগুলো ঘুঘুর ভাষা। আমি বিধানসভায় বলেছিলাম, মেনশন করেছিলাম ভাঙড়কে নিয়ে স্পেশাল করে, যে ভাঙড়ের বিএলআর অফিসগুলোতে ঘুঘুর ভাষা হয়ে যাচ্ছে। ওখানে সাধারণ মানুষ গিয়ে পরিষেবা পাচ্ছে না, কিছু দালাল ছেড়ে রাখা হয়েছে। সেই দালালদের না ধরলে আপনার সমস্যার সমাধান হবে না। সেই দালাল বেশি টাকা নিচ্ছে, রাতের অন্ধকারে আপনার জায়গার পর্চা অন্যের নামে হয়ে যাচ্ছে, ফেক দলিল হয়ে যাচ্ছে। এ কথাগুলোও কিন্তু আমি বিধানসভায় আপনাদের জন্য বলেছি। আর আমার ওপরে এত রাগ কেন? এরা দেখবেন যত না বেশি শুভেন্দু অধিকারী মহাশয়ের নামে বলে, তার থেকে বেশি আমার নামে বলে। শুভেন্দু অধিকারী মহাশয় তো প্রধান বিরোধী দলনেতা, প্রধান বিরোধী দল তো ওদের বিরুদ্ধে বেশি বলবে না, বলবে আমার বিরুদ্ধে। কারণ আমি তো মানুষের ছোট ছোট সমস্যাগুলোকেও ওখানে তোলার চেষ্টা করি, যে আমাদের ভাঙড় বিধানসভার মানুষ যেখানে সাফার হচ্ছে, যেটা সমস্যা হচ্ছে, সেটাকে তুলে ধরার চেষ্টা করি। তুলে ধরলি তো ওখানে উত্তর দিতে পারে না, ফলে ওর মুখটাকে বন্ধ করতে হবে, আর না হলে ডিস্টার্ব করতে হবে। এ কাজে নিয়োজিত আছে তারা। তারপরেও বলবো যে সংকল্প নিয়ে রাজনীতির ময়দানে এসেছি। ক্ষমতা দখল এক বড় উদ্দেশ্য নয়, সমাজ ব্যবস্থা পরিবর্তন করাই আমাদের প্রধান লক্ষ্য। সেই কাজে আমরা নিয়োজিত আছি। ক্ষমতা থাকলেই হবে এরকম কোনো ব্যাপার নয়। ক্ষমতা থাকলে সহজেই সমাজ পরিবর্তন করে দেওয়া যায়, ক্ষমতা নাই, ধীরে ধীরে হবে, কিন্তু মানুষকে সচেতন করতে হবে। তাই বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন, আপনাদের কাছে অনুরোধ করব, সৌজন্যতার রাজনীতি করুন। কার যে দল ভালো লাগছে করুন, কিন্তু দিনের শেষে আপনি প্রতিবেশী, দিনের শেষে আপনি ভাঙড়ের মানুষ, এটা মাথায় রেখে রাজনীতি করুন। আচ্ছা, আপনারা দেখেছেন অনেক সময়, বিভিন্ন সময় বিভিন্নভাবে দেখেছেন। গত বছরে বিধানসভার মধ্যে শুভেন্দু অধিকারী মহাশয়কে ডেকে মমতা ব্যানার্জি চা খাওয়ালেন। আমরা পেপার পত্রিকার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে কি দেখলাম? এক টেবিলে সুজন চক্রবর্তী, পার্থ চ্যাটার্জি, কুণাল ঘোষদের মতো নেতারা বসে আছে। আবার কি দেখলাম? দিলীপ ঘোষ, কুণাল ঘোষ, সুকান্ত মজুমদাররা এক জায়গায় বসে কেক কাটছে। আমার প্রশ্ন, তারা যদি এক জায়গায় বসে কেক কাটতে পারে, এক জায়গায় যদি এসি ঘরে বসে থাকে, বসে চা খেতে পারে, তাহলে হাতিশালাতে কেন বিভিন্ন রাজনৈতিক দলে যে দল ইচ্ছা করছে করুক, তারা কেন এক জায়গায় বসতে পারছে না? শুভেন্দু অধিকারী মহাশয় মমতা ব্যানার্জি সম্পর্কে অনেক কথা বলেন, আবার মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী সম্পর্কে অনেক কথা বলেন। দিলীপ ঘোষ অভিষেক ব্যানার্জি সম্পর্কে বলছেন, অভিষেক ব্যানার্জি অধীর রঞ্জন চৌধুরীর সম্পর্কে বলছে, মোহাম্মদ সেলিম প্যারাডিমের সম্পর্কে বলছে, সুজন চক্রবর্তী বলছে। ওরা কিন্তু অনেকের বিরুদ্ধে বলছে, কিন্তু বলাটা কি হচ্ছে? মিডিয়ার মাধ্যমে, ক্যামেরার মাধ্যমে। আর আমরা যারা বুথ স্তরে রাজনীতি করছি, তারা এতটাই তাদের ভালোবাসি, আমরা যাচ্ছি, এতটাই অনুপ্রাণিত হয়ে যাচ্ছি, আমরা মাধ্যমে বলছি না, আমরা সরাসরি হাতাহাতি লড়াইয়ে জড়িয়ে পড়ছি। আচ্ছা, আপনারা কোনোদিন দেখেছেন মমতা ব্যানার্জির সাথে শুভেন্দু অধিকারীর হাতাহাতি লড়াই হতে? এটা আওয়াজ দেন ভাই। কোনোদিন দেখেছেন অভিষেক ব্যানার্জির সাথে অধীর রঞ্জন চৌধুরীর হাতাহাতি লড়াই হতে? কোনোদিন দেখেছেন মোহাম্মদ সেলিমের সাথে ফিরহাদ হাকিমের লড়াই হতে? বড় বড় নেতাদের মধ্যে কারোর সাথে হাতাহাতি লড়াই হতে কোনোদিন দেখিনি। আর একটা কামও আমরা দেখতেও চাই না ওই দিন। কিন্তু আমরা কি দেখেছি? যে তারা যে লড়াইটা করে মিডিয়ার মাধ্যমে, ক্যামেরার মাধ্যমে। তাই আজকে আপনাদের এখানে বিভিন্ন রাজনৈতিক দলের এখানে পরিষদরা আছেন, আওয়াজ শুনতে পাচ্ছেন। প্রত্যেকের কাছে অনুরোধ করছি, আপনার ওপর নেতৃত্বরা যখন শান্তির কথা বলে, আপনার ওপর নেতৃত্ব যখন এসি ঘরে বসে ভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে চা খেতে পারে, তাহলে আপনারা বুথের স্তরে মারামারি হানাহানি জড়িয়ে পড়তেন না। দিনের শেষে কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে? বুথের লোকেরা। তাই এখানে আইএসএফের যারা নেতৃত্বরা আছে, ও সমাজ ব্যবস্থা আপনাদের দ্বারাই গড়ে তুলতে হবে। আমি বিশ্বাস ভরসা করি আপনারাই পারবেন। যে ওরা ইট ছুটে ছুটে পিঠা হয়ে যায়, আপনার গোলাপ দিতে হাঁপাবেন না। একটা সকাল আসবে, সেই সকালের অপেক্ষায় আমরা আছি। আইএসএফের পক্ষ থেকে ভিন্ন রাজনৈতিক নেতাদেরকে গোলাপ দিতেই থাকবে। একটা সময় আসবে, ভিন্ন রাজনৈতিক দলে যারা ইটকে ফেলে দিয়ে তারা ওগুলো আপনার সামনে দাঁড়াবে। ওই সমাজ ব্যবস্থা আমাদের গড়তে হবে। কাকে পাচ্ছেন?
কে সে আপনার? আপনার পাড়া প্রতিবেশী, সকাল বিকেল আপনাদের সাথে দেখা, তার সাথে মামারি হানানিতে জড়িয়ে পড়ছে, তার জন্য সে কিন্তু এসি রুমে বসে আপনার বড়টার সাথে গল্প করছে। তাই আপনাদের অনুরোধ করবো, সৌজন্য রাজনীতি করুন, মারামারি হানাহানি অর্জন দিয়ে দিন সে ভাঙরবাসী, দিনের সে প্রতিবেশী, এটা মাথায় রেখে রাজনীতি করুন। দ্বিতীয় কথা আপনাদের কাছে আমি প্রস্তাব রাখবো আজকে। দ্বিতীয় কথা আপনাদের কাছে, আপনাদের ছেলে মেয়েগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন। অর্থের অভাবে কারো ছেলে মেয়ে পড়াশোনা বন্ধ হয়ে যায়। প্রয়োজন আপনাদের বিধায়ক, আপনাদের ছোট ভাই আমি আছি, আমি দায়িত্ব তুলে নেব। কারো অর্থের অভাবে না পড়াশোনা বন্ধ হয়ে যায়। আজকে আমরা পড়াশোনা কম করেছি বলেই আমাদেরকে যেটা বোঝাচ্ছে আমরা বুঝে নিচ্ছি। আপনার ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে দেখুন না কি কি আছে। সংবিধানের 12 থেকে 35 নম্বর ধারাটা দেখুন না, ওখানে আপনার মৌলিক অধিকারের কথা বলা আছে। এক ভাই আমার এক্ষুনি বলছিলেন না যে আমাদের পাকা ঘর চাই, বলেছেন তো, বাস্তব কথা। ওই ভাই পাকা ঘর পাওয়ার যোগ্য দিচ্ছে না বলি তার ক্ষোভের কথা বলেছে। আপনাদের বলি, সংবিধানের ধারাতে দেখুন, বাসস্থানের দায়িত্ব কে নেবে? সরকারকে নিতে হবে। আর আজকে আমরা কি দেখছি? আবাস যোজনায় যার যত বড় বাড়ি লিস্টে তার তত প্রথমে নাম, যার কাঁচা বাড়ি সে তার লিস্টে নাম খুঁজে পাচ্ছি না। তো আপনাদের বলছি এগুলো জানতে হবে। সংবিধান আপনাকে আমাকে যে মৌলিক অধিকারগুলো দিয়েছে তার মধ্যে একটা মৌলিক অধিকার হচ্ছে বাসস্থানের অধিকার। আপনি যে বাড়ি পাচ্ছেন না, আপনার কাঁচা বাড়ি আপনি বাড়ি পাচ্ছেন না, সেটা আপনাকে সরকারকে প্রশ্ন করতে হবে। আপনি বলুন যে 12 বছর শাসন কার্য আপনারা পরিচালনা করছেন, এক কত রক্তদাতা হয়েছে গো? এই কত রক্তদাতা হলো? বাকি কাজ চালাতে বলো, বলো একটু তাড়াতাড়ি বলো, আমার কথা বলো, গিয়ে বলছে আরে করতে বলছে, বলে লাইনে অনেক দাঁড়িয়ে আছে, 220 জন হয়ে গেছে অলরেডি। হ্যাঁ ঠিক আছে, বলো একটু তাড়াতাড়ি নিতে। তো আপনার ভাই তুমি একটু বসো, একটু সাইড হয়ে দাঁড়াও। তো আপনি বাড়ি কাঁচা বাড়ি, আপনাকে তো বাড়ি দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। আপনি বরঞ্চ প্রশ্ন করুন যে আজকে 12 বছর তুমি রাজ্য পরিচালনার দায়িত্ব আছে, এখন আমার কাঁচা বাড়িটা পাকা হলো না কেন? উল্টে কি হচ্ছে? আপনাকে আমাকে বলছে তোকে বাড়ি দেবো, আমার ঝান্ডা ধর মিটিংয়ে চ। আপনাদের বলে রাখি, সংবিধান সম্পর্কে যদি আপনারা সচেতন হতেন, আপনারা যদি আপনার অধিকার সম্পর্কে সচেতন হতেন, এ কথা বলার সাহস পেত না। আপনাকে উল্টে বলার দরকার যে তুমি সংবিধানের শপথ গ্রহণ করেছো, তুমি রাজ্য পরিচালনার দায়িত্ব নিয়েছো, তুমি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছো। কি জন্য? যে আমার আর 5টা কাজের সাথে আমার কাঁচা বাড়ি আমাকে পাকা বাড়ি দেওয়ার জন্য। কিন্তু এখনো দিতে পারলে না কেন? এর জবাব দাও। সময় এসেছে আমাদেরকে উল্টে প্রশ্ন করতে হবে যে আমার কাঁচা বাড়ি কেন এখনো পাকা হলো না। তার পরিবর্তে আমরা কি বলছি বা আমাদেরকে কি বলছে? তুমি যদি না আমার মিটিংয়ে যাও তোমাকে আমি পাকা বাড়ি দেব না। এটা বলার রাইট নেই ওদের। যে বলে তার রাইট নাই। অধিকার আমার মৌলিক অধিকারের মধ্যে পড়ে, কিন্তু মৌলিক অধিকার সম্পর্কে আমি অকিবাহল না, আমি জানি না আমার অধিকারগুলো কি কি। সেই জন্য বলছি ভাই, আমাদের সন্তান, আমরা যে জায়গায় সাফার করছি আমাদের সন্তানগুলো না সাফার করে, সেই জন্য সন্তানগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন। তারা জানতে পারবে, তারা আপনাদেরকে বলবে। আপনাদের এটা বলে রাখি, কারো অর্থের অভাবে না কারো সন্তানের পড়াশোনা বন্ধ হয়, আমাদেরকে বলবেন, আমরা সহযোগিতা করব। এটা শুধুমাত্র আইএসএফ বা সাধারণ কর্মী নয়, এমনও আছে তৃণমূল ভক্ত, তৃণমূলকে ভালো লাগে, আইডিওলজিকে ভালো লাগে, তৃণমূল করে, তাদের সন্তানেরও যদি অর্থের অভাবে পড়াশোনা বন্ধ হয়ে যায়, তাদেরকেও বলছে এটা গোপনে আমার সাথে যোগাযোগ করবেন। আপনাদের পরিচয় গোপনে থাকবে, আপনার সন্তানের পড়াশোনার দায়িত্ব আপনাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী তুলে নেবে। রাজনীতি করুন, রাজনীতির জায়গায় করব, কিন্তু আপনার সন্তানকে পড়াশোনা করার দায়িত্ব, পড়াশোনার যাতে উচ্চশিক্ষায় শিক্ষিত হয় সেই দায়িত্বটাও আমরা তুলে নেব। আপনাদের কাছে অনুরোধ করছি। আমি একটা জাস্ট ছোট্ট উদাহরণ দিচ্ছি। আমরা যারা পড়াশোনায় কম, এটা তো সুকৌশলে করে রাখা হয়েছে। আবার 8500 স্কুল বন্ধ করতে চলেছে, আবার রাজ্য সরকার 8500 স্কুল বন্ধ করতে চলেছে। তার বিরোধিতা আমরা করছি, করে যাব। আমরা যারা শিক্ষায় অর্জনে কম, আমরা ব্যাংকে গেলে, ব্যাংকের একটা জাস্ট উদাহরণ দিচ্ছি, আমরা ব্যাংকে গেলে টাকা জমা দেওয়ার সময় 1000 বানান 100 বানান ভুল থাকলে টাকাটাও নিয়ে নেয় তো। আর টাকাটা যখন আমরা তুলতে যাই, 1000 যদি বানান ভুল থাকে, আমি লাখে যাচ্ছি না ভাই, আমি লাখে যাচ্ছি না, লাখের টাকা খুব কম মানুষেরই যাচ্ছে আমাদের তোলার জন্য। একবারে 1,00,000 টাকা তোলার খুব কম মানুষই আমরা আছি, সে অত দূরে যাচ্ছি না। 1000 বানান যদি ভুল হয়, যদি তোলার সময় আমাদেরকে কি করে,
ওইটাল স্লিপ টিলিপ সব ছুঁড়ে ফেলে দেবে দরকার লাগলে, যদি ফেলে দেওয়া অনুচিত। ওকে সরকারি ব্যাংক হলে ও আপনার ট্যাক্সের টাকা দিয়ে ওর মাইনে হচ্ছে, বেসরকারি হলেও আপনাকে পরিষেবা দেওয়ার জন্য ব্যাংকের যারা কোম্পানি, যে ব্যাংকের যাদের অথরিটি আছে তারা কিন্তু রেখেছে আপনাকে পরিষেবা দেওয়ার জন্য। তারপরে বলছি আমরা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তো। আমি কি চাই যে আপনার আমার সন্তানগুলো এই সমস্যার সম্মুখীন হোক? আশা করছি আমরা চাই না। তাই আমাদের সন্তানগুলোকে তো উচ্চশিক্ষায় শিক্ষিত করতে হবে। আপনাদের কাছে অনুরোধ করব, যদি একবেলা খেতে না পান, খাবেন না, উপোস থাকবেন, একবেলা রোজাতে থাকবেন, কিন্তু সন্তানগুলোর স্কুলমুখী থেকে যদি বিমুখ হয়ে যায়, ভবিষ্যৎ আরও খারাপ হবে। তখন আপনার সন্তানগুলো আপনার সম্পর্ক কিন্তু কুমন্তব্য করবে যখন বড় হবে, যে আমার পিতারা আমাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করলো না কেন। 3 নম্বর কথা আপনাদেরকে বলি, প্রশাসনের কথা। সত্যিকারের কথা বলছি, প্রশাসন যেন এখন মন্দিরের ঘণ্টা। সবাই দেখবেন মন্দিরে একবার করে যারা ঢোকে মন্দিরে, তাই তো নাকি, ঘণ্টা। শাসকও প্রশাসনকে বলছি আর আমরা বিরোধীরাও বলছি, কিন্তু তাদের কথাও তো আমাদের একবার ভাবা দরকার। কিছু ঘটনা ঘটে গেল, এই পুলিশের দোষ ছিল, কিছু ঘটনা ঘটে গেল পুলিশের দোষ ছিল। হ্যাঁ, অনেক ক্ষেত্রে পুলিশের দোষ থাকে, কিন্তু সাথে সাথে পুলিশদের কথা ভাবতে হবে, তারাও আমাদের পরিবারের সদস্য। আজকে পশ্চিমবাংলায় 1.5 লক্ষ পুলিশের শূন্য পদ আছে। আজকে মমতা ব্যানার্জি থানা বাড়িয়ে যাচ্ছে ক্যালকাটা পুলিশের 10,000-এর বেশি শূন্য পদ আছে, সেইগুলো পূরণ করছে না। তাহলে কি হবে? একটা প্রশাসনের ভাইকে, পুলিশকে 16 ঘন্টা 18 ঘন্টা ডিউটি করতে হচ্ছে। আরে তারাও তো মানুষ, তারাও তো আমাদের পরিবারের সন্তান, তাদের কথা আমরা বলছি না কেন? আজকে এই রক্তদান শিবির থেকে, মহোৎসব থেকে আওয়াজ তুলতে হবে, অবিলম্বে স্বচ্ছতার সাথে পুলিশে যে 1.5 লক্ষ শূন্য পদ আছে পূরণ করতে হবে। আমাদের প্রশাসনের ভাইকে 16 ঘন্টা 18 ঘন্টা ডিউটি করতে দেওয়া যাবে না। সরকারি নিয়ম অনুযায়ী যে টাইম আছে অতটুকুই তারা ডিউটি করুক, এই আওয়াজ আমাদেরকে তুলতে হবে। দেখলাম কদিন আগে ওয়েটল্যান্ড নিয়ে বলে পুলিশের মদদে চলছে। হ্যাঁ, পুলিশের একটা অংশের মদদে চলছে, এটা আমি ভালো করে জানি। কে দায়িত্ব আছে সেটা খবরও আমি পেয়ে গেছি। তার নামটা খুব শিগগিরই, বড় ধরনের একটা ইনভেস্টিগেশন আমি চাইবো। এটা নিয়ে আমার উকিলের সাথে কথা হচ্ছে, আমি বড় ধরনের একটা ইনভেস্টিগেশন চাইবো, এবং কিছু কিছু পুলিশ অফিসারের নামও সেখানে আমি পুট করব, যে যারা এখান থেকে সরাসরি টাকাটা তুলে। সবাই নয় কিন্তু, আপনার কেএলসি থানা আমাদের সবাই নয়, কিছু সংখ্যক আছে যারা স্পেসিফিক ওর দায়িত্বে আছে, তাদের নামগুলো ওখানে দেবো, কোর্টে সেগুলো দেবো। বড় ধরনের একটা ইনভেস্টিগেশন চাইবো, কারণ এটা দেশের মান সম্মানের ব্যাপার জড়িয়ে আছে। দেশের বদনাম হচ্ছে, শুধু ওয়েটল্যান্ড বোঝাচ্ছে না। আর একটা কথা বলে রাখি ওয়েটল্যান্ড নিয়ে, এই যে কলকাতায় অল্প বৃষ্টি হলে এখন কি বলছে, অল্প বৃষ্টিতে পানি জমে যাচ্ছে না, এইটাও অনেকটা ইফেক্ট হচ্ছে ওয়েটল্যান্ডের। ওয়েটল্যান্ড নিয়ে একটু গবেষণা করুন, ওয়েটল্যান্ড নিয়ে একটু পড়াশোনা করবেন। আপনারা গুগলে পাবেন, হয়তো এখন তো লাইব্রেরি বন্ধ করে দিয়েছে। লাইব্রেরিতে গেলে আর ছেলেরা কি বোমগুলি পিস্তল তুলবে? যত লাইব্রেরিতে যাবে বোমগুলি পিস্তল ফেলে দিয়ে তাদের সভ্য সমাজে ফিরে আসবে। আর যারা রাজনৈতিক কারবারিরা আছে তারা চায় না যে মানুষ বোমগুলি ফেলে দিক, পেন বই খাতা তুলে নিক, তারা চায় না। তো লাইব্রেরিগুলোকে বন্ধ করেছে। গুগলে গিয়ে দেখবেন, সার্চ করে। ওয়েটল্যান্ডের একটা অবিশ্বাস্য ক্ষমতা আছে, যে বৃষ্টিগুলোর পানিগুলো আসছে, কলকাতার কথা আমি বলছি আগে, এসে ওই ওয়েটল্যান্ডে পড়লে অল্প কয়েক ঘন্টার মধ্যে ক্ষমতা আছে সেই পানিগুলো সেটা শোষণ করে নেবে। কিন্তু আমরা কি দেখছি, কলকাতায় অল্প বৃষ্টি হলেই পানি জমে যাচ্ছে। এর জন্য কলকাতা ইফেক্টেড হচ্ছে। আরও অনেক বিষয় আছে, তা আমি সেটা বিষয়ে যাব আগামী দিনে। প্রশাসন বন্ধুদেরকে সহযোগিতা করবেন। প্রশাসন বন্ধু আমাদের বন্ধু, সমাজের বন্ধু, তাদেরকে সহযোগিতা করতে হবে। হ্যাঁ, যারা আইন বহির্ভূত কাজ করছে তাদের বিরুদ্ধে তো আমরা আইনত ব্যবস্থা নেব আগামী দিনে। কাশীপুর থানা, ভাঙড় থানার বিরুদ্ধে নেব, সব কোর্টে জমা দেওয়া আছে। ভোটের সময় কোর্ট অর্ডার দিয়েছিল, আইএসএফের যে প্রার্থীরা আছে তাদেরকে এসকর্ট করে নিয়ে গিয়ে নমিনেশন করাবে, আর বাড়ি ফিরিয়ে দেবে। এসকর্ট করে না নিয়ে যাওয়ার ফলে আমার এক ভাই গুলি খেয়ে মারা গেছে, সেই সব কিন্তু নওশাদ সিদ্দিকী বলেনি। অস্ত্র আমাদের হাতে আছে। আগামী দিনে কাশীপুর থানার পক্ষ থেকে, ভাঙড় থানার পক্ষ থেকে কোর্টকে জবাব দিতে হবে, কোর্টের অর্ডার কেন মানেনি। ছাড়ার কোনো জায়গা নয়। আবার যে পুলিশের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ যদি কেউ নিয়ে আসে, সেই পুলিশের পক্ষে আমরা থাকব।
যেটা বলছিলাম, প্রশাসন বন্ধুদেরকে সহযোগিতা করতে হবে, তারা আমাদের বন্ধু। আচ্ছা, কেএলসি তো একটা এলাকাটা ছোট, ভাঙড়ের মধ্যে বলছি 3টে অঞ্চল আছে। 3টে অঞ্চলে কত মানুষ বসবাস করে? 40,000 মানুষ বসবাস করে। তারদার দিকেও আছে। আমি 3টে অঞ্চলের কথা বলছি। কেএলসি থানায় কত পুলিশ আছে বলুন না ভাই? সর্বোচ্চ 20 থেকে 25টা পুলিশ আছে। আমি এই 3টে অঞ্চলের কথা বলছি। তাহলে 20 থেকে 25টা পুলিশের উপরে ভরসা করে রাত্রিরে 40,000 মানুষ নিশ্চিন্তে ঘুমায়? এই বলুন ভাই, 40,000 মানুষ তো ঘুমাচ্ছে নিশ্চিন্তে। 25টা পুলিশের ওপরে নিশ্চিতভাবে তাদের প্রতি আমাদের ভরসা আছে বলেই তো। এখানে 3টে থানার কথা বাদ দিন, এমন জায়গা আছে 5 লাখ মানুষ বসবাস করে, একটা থানা 20-25টা পুলিশ, 20-25টা পুলিশ আছে মাত্র সেখানে। তাহলে 5 লাখ মানুষ নিশ্চিন্তে ঘুমায় এই 20-25 জন পুলিশের উপরে ভরসা করে। সেই ভরসাটা আছে বলেই তো ঘুমাচ্ছি। তারা তো আমাদের বন্ধু, তো তাদের সাথে আমাদের আচরণটাও ঠিক করতে হবে। হ্যাঁ, আইন বহির্ভূত কোনো কাজ হলে সেই প্রশাসনের বিরুদ্ধে আমরা আইনি লড়াই লড়বো, কিন্তু আইন কেউ হাতে তুলে নেবেন না, আপনাদের কাছে অনুরোধ করছি। এমনিতেই ভাঙড়ের কিছু হলেই ভাঙড়ের নামে ঢুকিয়ে দেওয়া হয়। ক্যানিং পূর্বের কোনো ঘটনা ঘটলে ভাঙড় হেডলাইন, মিনাকার দিকে দেখলে ভাঙড় হেডলাইন হয়ে যাবে। জীবনতলাতে কিছু ঘটনা ঘটলে ভাঙড়ের নাম ঢুকিয়ে দিচ্ছে, এমনি ভাঙড়ের নামকে বদনাম করে দেওয়ার চেষ্টা করছে। আমি অনুরোধ করবো আপনাদের কাছে যে সবসময় প্রশাসন বন্ধুদের সহযোগিতা নেবেন, তাদেরকে সহযোগিতা করবেন। তারা আমাদের বন্ধু, আমাদের শত্রু নয়। এরপরেও যদি কোনো প্রশাসন বন্ধু থেকেও যদি কেউ শত্রুতা করে, আইন বহির্ভূত কাজ করে, তাদের বিরুদ্ধে আমরা আইনত লড়াইয়ে যাব। ঠিক যেভাবে ওয়েটল্যান্ডকে যেই প্রশাসনের সহযোগিতা এলে ওয়েটল্যান্ড বুঝিয়ে দিচ্ছে, তাদের বিরুদ্ধে যেমন যাব আগামী দিনে, এদের বিরুদ্ধে যাব। আপনাদের কাছে আশা করছি এগুলো মাথায় থাকবে তো নাকি ভাই? আজকে বক্তব্যের শেষ দিকে এসে পৌঁছাচ্ছি। আর কেউ হ্যাঁ? মোস্তফা কোথায়? পরে শুনবেন না, দাঁড়াও না ভাই, তোমার কথা তো উত্তর দিলাম একটা। মোস্তফা না ভাই, অনেক গরমে মাথা গরম হয়ে যাচ্ছে রোদ্রে, আমার কষ্ট হচ্ছে। মোস্তফা, আজকের শেষ বক্তব্য দিয়ে তুমি বক্তব্য শেষ করে দাঁড়াও। তার আগে যখন বলছে, আমি কয়েকটা অধিকারের কথা বলে আমি ছেড়ে দিচ্ছি। তাহলে দাঁড়াও না ভাই, আমার তোমাকে তো থাক না সাইড করতে। তুমি বসো তো ভাই, বসো। এই বসো। কয়েকটা আমি অধিকারের কথা বলে আমি বক্তব্য শেষ করব। নতুন লাগবে আপনাদের কাছে, হয়তো ইউটিউবে যদি দেখে থাকেন জিনিস কিভাবে লুট হচ্ছে। প্রথম কথা, পঞ্চায়েত ভোটের সময় উন্নয়ন বাহিনী পঞ্চায়েতে নমিনেশন কেন্দ্রটা কেন ঘিরে রেখেছিল? যে যদি তারা ঘিরে রাখতে না পারে, তাহলে বা কাউন্টিং এজেন্ট মানে এটা কেন গুলিগালা চালিয়েছিল, যদি না করতে পারে তাহলে তাদের লুটে খাওয়া বন্ধ হয়ে যাবে। কিভাবে লুটছে? 60 বছরের কোনো কৃষক মারা গেলে তার পরিবার এককালীন 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পায়। আমাদের ভাঙড় তো কৃষি সমৃদ্ধ এলাকা, কৃষি এলাকা, তো কটা পরিবার পেয়েছে? 60 বছরের নিচে কিন্তু অনেক কৃষক মারা গিয়েছে। তো এইগুলো আমরা ক্ষতিপূরণ পেতে পারি, কিন্তু দেওয়া হয় না। 60 বছরের নিচে কোনো মৎস্যজীবী মারা গেলে তার পরিবার 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পায়। কজন পেয়েছে? এগুলো যাচ্ছে কোথায়? লুট হয়ে যাচ্ছে। আপনাদের একটু জানিয়ে রাখি, আমাদের যেহেতু আমরা মাঠে ঘাটে বেশি উঠা বসা করি, কারণ আমাদের মাঠের সাথে বেশি কাজ, ভেড়ির সাথে বেশি কাজ, কৃষিকাজের সাথে বেশি যুক্ত বলে আমরা একটু জানিয়ে রাখি, সাপে কামড়ে মারা গেলে সরকারি ক্ষতিপূরণ পাওয়া যায়। কতজন জানতেন ভাই? কেউ একজন জানতেন? একজন হাত তুলুন তো যে জানতো। তুমি জানতে ভাই? তুমি জানতে? বাহ, একজন জানে সাপে কামড়ে মারা গেলে ক্ষতিপূরণ পাওয়া যায়। দেখুন, আমি চাই না কেউ সাপে কামড়ে মারা যাক, কিন্তু এই ধরনের ঘটনা ঘটে তো নাকি ভাই? সে টাকাটা কোথায় যাচ্ছে? সরকারি হিসাব বলছে, আমি পশ্চিমবাংলায় 1 বছরে সাপে কামড়ে মারা যায় 850 জন। ভারতবর্ষে 1 বছরে সাপে কামড়ে মারা যায় 50,000 জন সরকারি হিসাবে, বেসরকারিতে 1 লাখের অধিক। তাহলে নিশ্চিতভাবে পশ্চিমবাংলাতেও বেসরকারি হিসাব ধরলে তাহলে 1000 খানেক হবে। সে টাকাগুলো কোথায় যাচ্ছে? লুট হয়ে যাচ্ছে। এবার সাপে কামড়ের একটু বিস্তারিত আছে, আরেকটু বলে রাখি এই প্রসঙ্গ যখন বলছি। আপনারা হয়তো অনেকে জানেন বা জানেন না,
আজ থেকে 10-15 বছর আগে যারা বয়স্ক লোকেরা আছে জিজ্ঞাসা করবেন আর এখনও বলবেন, আজ থেকে 10-15 বছর আগে দেখেছি সাপে কামড়ে হসপিটালে গেলে তার পরিষেবা নিলে সে বেঁচে বাড়ি ফিরত। আর রিসেন্ট 10-15 বছর দেখুন, লাস্ট 10-15 বছর হসপিটালে যাওয়ার পরেও, পরিষেবা নেওয়ার পরেও অনেকে বেঁচে ফিরছে না। কারণটা কি? আগে পশ্চিমবাংলায় সাপের বিষ তৈরি হতো, এখন এই সরকার এসে সাপের বিষের আর এখানে তৈরি হচ্ছে না, তামিলনাড়ু থেকে কিনে নিচ্ছে। ফলে সমস্যাটা কি হচ্ছে? তামিলনাড়ু সাপের বিষ, আমি উদাহরণের জন্য বলছি, চন্দ্রবোড়া সাপ, পশ্চিমবাংলার চন্দ্রবোড়া সাপ কামড়ালে যে অ্যান্টিভেনামটা দিতে হবে, সেই অ্যান্টিভেনামটা কোথা থেকে তৈরি হচ্ছে? তামিলনাড়ুর চন্দ্রবোড়া থেকে। ফলে তামিলনাড়ুর চন্দ্রবোড়ার যে বিষ আর পশ্চিমবাংলার চন্দ্রবোড়ার সেই বিষের মধ্যে তফাৎ হয়ে যাচ্ছে। ফলে বেশি ঔষধ দিতে হচ্ছে, অ্যান্টিভেনাম দিতে হচ্ছে, বা অনেক সময় কাজ করছে না, মানুষ মারা যাচ্ছে। কিন্তু এ নিয়ে সরকারের কোনো সদিচ্ছা নাই। এ কথাগুলোই যখন আমরা বলছি, নওশাদ সিদ্দিকী খারাপ হয়ে যাচ্ছে, আইএসএফ বিজেপির দালাল হয়ে যাচ্ছে, আইএসএফ মুসলমানদের দল হয়ে যাচ্ছে। যাবো কোথায়? এখন দালাল রাজনীতি হয়ে হচ্ছে, হসপিটালে বেড পাওয়া যায় না। আমাদের পক্ষ থেকে আমি বলেছি, পার্টির পক্ষ থেকে বলা হয়েছে ডিসপ্লে বোর্ড লাগিয়ে দেওয়া হোক, ডিসপ্লে বোর্ড লাগিয়ে দেওয়া হোক, ব্লক হসপিটাল থেকে কলকাতার বড় সরকারি হসপিটাল পর্যন্ত কত বেড আছে আর কত খালি আছে, তাহলেই তো চুরি ধরা পড়ে যাবে। এগুলো করবে না। আর যখন এর কথা বলি তখনই কি বলছে? বিজেপির দালাল নালে মুসলমানদের দল। কিন্তু আপনাদেরগুলো জেনে রাখা দরকার, এগুলো আপনাদের অধিকার। আমি সকলে দীর্ঘায়ু কামনা করি, কিন্তু ঘটনা ঘটছে তো, বাজ পড়ে মারা যাচ্ছে তো। যে আমার কৃষক ভাই মাঠে গিয়েছে, বৃষ্টি হচ্ছে, সেই সময় বাজ পড়ে মারা গেল, কিন্তু সরকারের তথ্য বলছে, সরকারি প্রকল্প আছে, কেউ বাজ পড়ে মারা গেলে সেই পরিবার ক্ষতিপূরণ পাবে। সেগুলো আমরা পাই? আমরা পাই কি বলুন না? কোথায় যাচ্ছে? লুট হয়ে যাচ্ছে। এই ধরনের আইন সম্পর্কে, অধিকার সম্পর্কে সচেতন হতে হলে আপনার আমার সন্তানগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে হবে। আপনার আমার সন্তানগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করলে তারা এসে পাড়াতে পাড়াতে, এলাকাতে এলাকাতে বলবে, তারা মানুষকে সচেতন করবে। শুধু রাজনীতি আমাদেরকে জিতিয়ে দিলে সব হয়ে যাবে, এটাও আমি বলছি না। মানুষকে আগে শিক্ষিত করতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে সমাপ্তি বক্তব্য মোস্তফা ভাই আর দুজন আছে, তারা দিয়ে সমাপ্তি করবে। আমি এখানে